মোসাদের নাম নিশ্চয়ই শুনেছেন। পৃথিবীর দুর্ধর্ষ সব গোয়েন্দা বাহিনীগুলোর মাঝে মোসাদ অন্যতম। ইসরায়েলের স্বার্থ রক্ষায় এমন কোনো কাজ নেই যা তারা করতে পারে না। গুম খুন থেকে শুরু করে অন্য দেশের অভ্যন্তরে প্রবেশ করে নানান ধরনের গুপ্তচর বৃত্তির কাজে সিদ্ধহস্ত এই সংস্থাটি। পার্শ্ববর্তী আরব দেশগুলোকে মোকাবেলা করে যেভাবে ইসরায়েল আজও টিকে আছে তার পেছনে মোসাদের রয়েছে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে মোসাদ তাদের কার্যক্রম পরিচালনা করে অতি গোপনে। এমনকি রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বশীলরাও মোসাদের মিশন সম্পর্কে আগে থেকে কিছু জানতে পারে না। মোসাদের গুটি কয়েক দায়িত্বশীল বাদে প্রকাশ করা হয় না এই সংস্থার সাথে জড়িত অন্য কারো নামও। ফিলিস্তিন, সিরিয়া, ইরান, ইরাক, জর্ডান, মিশর, লেবানন, তুর্কি, এমনকি সুদূর পাকিস্তানেও এখন পর্যন্ত একাধিক মিশন পরিচালনা করেছে মোসাদ। শুধু মুসলিম দেশগুলোতেই নয়, ধারণা করা হয় পৃথিবীর প্রতিটি দেশেই মোসাদ তাদের জাল বিস্তার করে রেখেছে এবং ইসরায়েলকে টিকিয়ে রাখতে নিয়ম নীতি আইন কানুনের তোয়াক্কা না করে যে কোনো সময় যে কোনো কিছু করতে প্রস্তুত এই সংস্থাটি। আদ্যপান্তর আজকের পর্বে জানার চেষ্টা করব মোসাদের কাজের ধরন ও তাদের বিভিন্ন মিশন সম্পর্কে। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পরের বছরই মোসাদের জন্ম। ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করেন সেন্ট্রাল ইন্টেলিজেন্স ফর কোঅর্ডিনেশন। এরপর 1951 সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় সেন্ট্রাল ইনস্টিটিউট ফর ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশনস, সংক্ষেপে মোসাদ, এবং সংস্থাটির সম্পূর্ণ দায়িত্ব ন্যস্ত করা হয় প্রধানমন্ত্রীর ওপর। প্রতিষ্ঠার পর থেকেই মোসাদ আরব দেশগুলোতে শুরু করে গুপ্তচর বৃত্তির কাজ এবং পরবর্তীতে আরব ইসরায়েল যুদ্ধে আরবদের পরাজয়ের পেছনেও মোসাদের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। শুধু যুদ্ধেই নয়, ইসরায়েল রাষ্ট্রের জন্য হুমকি হতে পারে এমন ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠানের জন্য দ্রুতই মোসাদ আবির্ভূত হয় মৃত্যুদূত হয়ে। শুরু হয় কিল অ্যান্ড ফ্লি, অর্থাৎ টার্গেটকে হত্যা করে মুহূর্তে গায়েব হয়ে যাওয়ার মিশন। মোসাদ তাদের সকল ধরনের অপারেশন পরিচালনা করে মোট 8টি বিভাগের সমন্বয়ে। এগুলোর মাঝে উল্লেখযোগ্য হল তথ্য সংগ্রহ বিভাগ, রাজনৈতিক যোগাযোগ বিভাগ, স্পেশাল অপারেশন, সাইকোলজিক্যাল, গবেষণা ও তথ্য প্রযুক্তি বিভাগ। মোসাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করে তথ্য সংগ্রহ বিভাগ, কারণ গুপ্তচর বৃত্তির প্রধান হাতিয়ার হল ইনফরমেশন। কাজেই মোসাদের এই বিভাগের কার্যক্রম অন্যগুলোর চেয়ে বেশ বিস্তৃত। তথ্য সংগ্রহের কাজে বিভিন্ন উপায় অবলম্বন করে মোসাদের গোয়েন্দারা। এই কাজের জন্য তাদের দেয়া হয় বিশেষ প্রশিক্ষণ, ফলে যে কোনো পরিবেশ পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে গুপ্তচররা। মোসাদের রাজনৈতিক যোগাযোগ বিভাগের কাজ বেশ জটিল। এর মধ্যে ইসরায়েলকে এখন পর্যন্ত স্বীকৃতি দেয়নি যে দেশগুলো, তাদের সাথে কূটনৈতিক যোগাযোগ রক্ষা করা অন্যতম। ইসরায়েলের স্বার্থ হাসিল করতে অন্যান্য দেশের রাজনৈতিক নেতাদের বিভিন্ন উপায় সন্তুষ্ট করতে কাজ করে এই বিভাগ। আর এই কাজ করতে যেয়ে তারা অর্থ থেকে শুরু করে যে কোনো কিছু ব্যবহার করতে দ্বিধাবোধ করে না। এছাড়াও সাইকোলজিক্যাল বিভাগ প্রতিপক্ষের নামে প্রোপাগান্ডা ছড়িয়ে দেওয়ার মতো কাজ করে। সেই সাথে রাজনৈতিক কলহ তৈরি, বিভিন্ন নাশকতা, যুদ্ধাবস্থা তৈরি এবং ইসরায়েলের পক্ষে জনমত গঠনে বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ করে মোসাদের এই মনস্তাত্ত্বিক বিভাগটি। মোসাদের আরও একটি বিশেষ কাজ হল গুপ্ত হত্যা। এক্ষেত্রে তাদের মূল টার্গেট ফিলিস্তিন মুক্তি আন্দোলনের নেতারা। তবে শুধু ফিলিস্তিনে নয়, পার্শ্ববর্তী আরব দেশগুলোতেও গুপ্ত হত্যার মিশন পরিচালনা করে মোসাদ। বিশেষ করে ইরানের পারমাণবিক প্রকল্পে কাজ করা বিজ্ঞানীদের যে কোনো মূল্যে দুনিয়া থেকে সরিয়ে দিতে চায় ইসরায়েল, কারণ ইরান পারমাণবিকভাবে শক্তিশালী হলে তা হবে ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি। আরব দেশগুলোর বাইরে ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও এশিয়াতে সক্রিয়ভাবে কাজ করে মোসাদ। আর এসব কাজ করতে গিয়ে খুব একটা অর্থনৈতিক ঝামেলা পোহাতে হয় না মোসাদের। ইসরায়েল সরকার তাদের জন্য প্রতি বছর বরাদ্দ করে $2.73 বিলিয়ন মার্কিন ডলার। তবে বিশেষজ্ঞদের ধারণা মোসাদের জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ আরও অনেক বেশি। ধারণা করা হয় বর্তমানে 7,000-এরও বেশি মোসাদ সদস্য পৃথিবীর বিভিন্ন দেশে সক্রিয় রয়েছে। অত্যন্ত সুসংগঠিত হবার ফলে প্রতিষ্ঠার অল্প কয়েক বছরের মাঝেই মোসাদের কুখ্যাতি ছড়িয়ে পড়ে আটলান্টিকের এপার ওপার জুড়ে। বিশেষ করে 1960 সালে হিটলারের অন্যতম সহযোগী আইখম্যানকে আর্জেন্টিনা সরকারের চোখ ফাঁকি দিয়ে ইসরায়েলে নিয়ে আসার পর মোসাদ অর্জন করে ইসরায়েলি প্রশাসন ও জনসাধারণের অগাধ আস্থা। এরপর দিন যত গড়িয়েছে, ইসরায়েলি মোসাদ নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। দিনকে দিন মোসাদ হয়ে উঠেছে ইসরায়েলের অদৃশ্য রক্ষা কবচ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি গণহত্যার মূল হোতাদের একজন ছিলেন আইখম্যান। জার্মানির পরাজয়ের পর তিনি পালিয়ে যান আর্জেন্টিনায়। নাম পরিচয় গোপন করে সেখানেই লুকিয়েছিলেন। মোসাদ এই তথ্য পাওয়া মাত্রই আইখম্যানকে পাকড়াও করতে মরিয়া হয়ে ওঠে।
প্রথমে মোসাদের একটি গোয়েন্দা দল আর্জেন্টিনায় গোপনে আটক করে আইকম্যানকে। পরে তাকে ইসরায়েলে নিয়ে আসা হয় এক অভিনব কায়দায়। আর্জেন্টিনার স্বাধীনতার ১৫০ বছর পূর্তি উপলক্ষে ইসরায়েল থেকে একটি প্রতিনিধি দল আর্জেন্টিনায় পৌঁছায় তাদের নিজস্ব বিমানে করে। পরে আইকম্যান ও মোসাদ সদস্যদের সেই বিমানের ক্রুদের পোশাক পরিয়ে আর্জেন্টিনা থেকে বের করে আনা হয়। ইসরায়েলের আদালতে বিচারের পর তাকে দেয়া হয় মৃত্যুদণ্ড। এই মিশনের সাংকেতিক নাম ছিল অপারেশন ফিনালে। মূলত এটি ছিল মোসাদের পরিচালিত প্রথম কোনো বড় সিক্রেট মিশন। আর প্রথম মিশনেই এমন সাফল্য গোয়েন্দা সংস্থা হিসেবে মোসাদের মর্যাদা যেন বাড়িয়ে দেয়। বিশেষ করে হলোকস্টের সময় স্বজন হারানো ইহুদি জনগোষ্ঠীর হৃদয়ে জায়গা করে নেয় মোসাদ। ১৯৫৬ সালে মরক্কো ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এবং মরক্কোতে থাকা ইহুদি জনগোষ্ঠীকে পূর্ণ নাগরিকত্ব প্রদানের নিশ্চয়তা দিয়ে ইহুদিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়। তখন মোসাদ দায়িত্ব নেয় মরক্কো থেকে ইহুদিদের বের করে আনার, কারণ ইহুদিরাও মরক্কো ছাড়তে মরিয়া হয়ে উঠেছিল। ১৯৬১ সাল থেকে ১৯৬৪ সাল পর্যন্ত মোসাদের অপারেশন ইয়াখিনের মাধ্যমে কয়েক হাজার ইহুদিকে মরক্কো থেকে স্থানান্তরিত করা হয় ইউরোপ ও ইসরায়েলে। ১৯৬২ সালে মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের ঘোষণা করেন মিশরের সেনাবাহিনী ৪টি মিসাইল সফলভাবে পরীক্ষা করেছে, যেগুলো ইসরায়েলের ভূমিতে আঘাত হানতে সক্ষম। এই ঘোষণার পর ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়নের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তিনি মোসাদকে দায়িত্ব দেন যে করেই হোক বন্ধ করতে হবে মিশরের এই মিসাইল প্রোগ্রাম। মোসাদ তদন্ত করে জানতে পারে মিশরকে মিসাইল বানাতে সাহায্য করছে কিছু জার্মান বিজ্ঞানী, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের জন্য রকেট বানিয়েছিল। মোসাদ প্রথমে জার্মান বিজ্ঞানীদের হুমকি দিয়ে প্রজেক্ট থেকে সরানোর চেষ্টা করে, কিন্তু এতে কাজ না হলে পরে বেছে নেয় অন্য পন্থা। খুন করে মিসাইল প্রজেক্টের মূল অর্থদাতা হেইঞ্জ ক্রুককে। তবে মোসাদ এই হত্যাকাণ্ডটি ঘটায় এক সাবেক নাৎসি অফিসার অটো স্কোরজেনের মাধ্যমে। অটোকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এর বিনিময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধাপরাধীর তালিকা থেকে তার নাম সরিয়ে নেওয়া হবে। স্কোরজেনের সহায়তায় পরবর্তীতে জার্মান বিজ্ঞানীদেরও সরিয়ে নেওয়া হয় মিশর থেকে। মোসাদ এই পুরো কর্মযজ্ঞের নাম দেয় অপারেশন ডেমোক্লেস, যার মাধ্যমে সুকৌশলে তারা মিশরের মিসাইল তৈরির প্রক্রিয়া ভেস্তে দেয়। ইরানের মতোই ইসরায়েলের আরেক চিরশত্রু দেশ হল সিরিয়া। তাই সবসময়ই মোসাদের তীক্ষ্ণ নজর থাকে সিরিয়ার উপর, এবং মোসাদ চেষ্টা চালায় সিরিয়ার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে তাদের একজন এজেন্ট নিয়োগ করতে। এজন্যে তারা দীর্ঘদিন ধরে প্রস্তুত করে এলি কোহেন নামের এক ইহুদি যুবককে। এলি কোহেনের জন্ম মিশরের এক ইহুদি পরিবারে। পরে তাকে মোসাদের এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার পর পাঠিয়ে দেওয়া হয় আর্জেন্টিনায়। এরপর মোসাদ এলি কোহেনকে আর্জেন্টাইন মুসলিম পরিবারের পরিচয়পত্র তৈরি করে দেয়, যেখানে দেখানো হয় এলি কোহেনের পরিবার আর্জেন্টিনা থাকলেও তারা এসেছিল সিরিয়া থেকে। নতুন পরিচয়ে এলি কোহেনের নাম দেওয়া হয় কামাল আমিন তাবেদ। এরপর আর্জেন্টিনা থেকে তাকে আনা হয় সিরিয়ায়। মোসাদের সহায়তায় সিরিয়ান আর্মির মাধ্যমে তাকে রাষ্ট্রীয় বিভিন্ন পদে চাকরির সুযোগ করে দেওয়া হয়। নতুন পরিচয়ের সাথে নিজেকে দারুণভাবে মানিয়ে নিয়েছিল এলি কোহেন, কাজেই সন্দেহ করেনি কেউ। এমনকি ধীরে ধীরে সে পৌঁছে যায় সিরিয়ার ডিফেন্স মিনিস্ট্রির গুরুত্বপূর্ণ পদে, এবং প্রতিনিয়ত ইসরায়েল বিরোধী বিভিন্ন খবরাখবর পৌঁছে দিতে থাকে মোসাদের হাতে। ১৯৬৭ সালে ৬ দিনের আরব ইসরায়েল যুদ্ধে এলি কোহেনের দেয়া তথ্যের ভিত্তিতে গোলান মালভূমিতে ইসরায়েল নাস্তানাবুদ করেছিল সিরিয়াকে। তবে শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন ও সিরিয়ার গোয়েন্দা বাহিনীর হাতে ধরা পড়ে যায় এলি কোহেন। পরে তাকে সিরিয়ার আদালতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে মোসাদের মিশন ছিল সফল, কারণ এলি কোহেন ধরা পড়ার আগে সিরিয়ার যা ক্ষতি করেছিল তাকে এজেন্ট করার সময় এতটাও অন্তত আশা করেনি মোসাদ। ২০২০ সাল তেহরানের রাস্তায় একটি গাড়ি বহরের সাথে যাচ্ছেন ইরানের নামকরা পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদ। হঠাৎই শুরু হয় গুলিবর্ষণ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরিচালিত একটি রিমোট কন্ট্রোলড মেশিন গান দিয়ে নিখুঁতভাবে হত্যা করা হয় ফখরিজাদকে। তৎক্ষণাৎ ইরানের পক্ষ থেকে দায় চাপানো হয় মোসাদের উপর। এই ঘটনার আগেও ২০০৭ থেকে ২০২০ সাল পর্যন্ত ইরানের অন্তত ৭ জন পরমাণু বিজ্ঞানী ও গবেষককে গুপ্ত হত্যা করা হয়। বরাবরই ইরানের পক্ষ থেকে দায়ী করা হয়েছে মোসাদকেই, যদিও মোসাদ কখনোই দায় স্বীকার করেনি। তবে এগুলো যে মোসাদেরই কীর্তি তা কারোরই অজানা নয়। শুধু ইরানেই নয়, ২০০৭ সালে সিরিয়ার নিউক্লিয়ার রিয়েক্টরে বোমা ফাটিয়ে তা ধ্বংস করে দেয় ইসরায়েল। আর এর পেছনেও ছিল মোসাদের হাত, কেননা মোসাদের তথ্যের উপর ভিত্তি করেই ইসরায়েলি বিমান বাহিনী সিরিয়ার পারমাণবিক চুল্লিতে হামলা চালিয়েছিল। আরব দেশগুলোর পারমাণবিক প্রকল্প নিয়ে সবসময় বিশেষ সতর্ক থাকে ইসরায়েল। সাদ্দাম হোসেনের সময়ে ইরাক ফ্রান্সের সহায়তায় নিউক্লিয়ার রিয়েক্টর নিয়ে কাজ শুরু করেছিল। তবে মোসাদের সহায়তায় ইসরায়েল সাদ্দাম হোসেনের পরিকল্পনাও ভেস্তে দেয়। এমনকি পাকিস্তানের পরমাণু বোমা আবিষ্কারের পথেও নানান প্রতিবন্ধকতা তৈরি করেছিল ইসরায়েল। সেখানেও সক্রিয় ভূমিকা ছিল মোসাদের।
তবে শেষ পর্যন্ত অবশ্য পাকিস্তান সফলভাবে পরমাণু বোমার পরীক্ষা চালাতে পেরেছিল। এছাড়াও মিউনিখ অলিম্পিকে ইসরায়েলি খেলোয়াড়দের উপর গুলি চালানোর বদলা হিসেবে পিএলওর অনেক নেতাকে টানা কয়েক বছর ধরে খুঁজে খুঁজে বের করে গুপ্ত হত্যা করে মোসাদ। এমনকি বাদ যায়নি ফিলিস্তিনের কবি লেখকরাও। 1972 সালে মোসাদ হত্যা করে তখনকার নামকরা ফিলিস্তিনি লেখক ঘাসসান কানাফানিকে, চেষ্টা করে হামাসের নেতা খালিদ মিশেলকে হত্যা করতে। যদিও খালিদ মিশেলের মিশনে ব্যর্থ হয়েছিল মোসাদ, তবে এখন পর্যন্ত হামাসের অনেক নেতা, কাসাম ব্রিগেডের কমান্ডার, ফাতার অনেক সক্রিয় কর্মীকে গুপ্ত হত্যা করেছে মোসাদ। মোসাদের উপর অভিযোগ আছে ফিলিস্তিনের মহান নেতা ইয়াসির আরাফাতকে বিষ প্রয়োগেরও, যদিও এখন পর্যন্ত পাওয়া যায়নি এর প্রমাণ। তবে মোসাদের পূর্বের কর্মকাণ্ড প্রমাণ করে ইয়াসির আরাফাতকেও হত্যা করতে পারে তারা। এছাড়াও লেবানন, ইন্দোনেশিয়া, তিউনিসিয়া সহ ইউরোপের অনেক দেশে ফিলিস্তিন মুক্তি আন্দোলনের সাথে জড়িত অনেক সক্রিয় কর্মীকে নানানভাবে হত্যা করেছে মোসাদ। এসব কিছু বিবেচনা করেই হয়তো অনেকেই বলেন মোসাদ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা নয়, বরং বিধ্বংসী কোনো কিলিং মেশিন। ইসরায়েলের একদিকে ভূমধ্য সাগর, 3 দিকে আরব দেশ। প্রত্যেকটি দেশের সাথে ইসরায়েলের বৈরী সম্পর্ক। তবু ইসরায়েল বেশ দাপটের সাথে টিকে আছে 75 বছর ধরে। যদিও এর পেছনে রয়েছে আমেরিকার অবদান, কিন্তু মোসাদের অবদানও অস্বীকার করার উপায় নেই। মোসাদ এমন একটি সংস্থা যারা ইসরায়েলের নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ করে না।